নমস্কার, আমি সেলিম শেখ। আমি একজন মুক্তি সাথী। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা যে অনেক জিনিস তো আমরা আমাদের জীবনে হারিয়েছি এবং অনেক জিনিস গ্রহণ করেছি। তার মধ্যে যারা আমরা কৃষক, এই কৃষিকাজ করতে গিয়ে আমরা খাদ্যের চাহিদা মেটাতে বর্তমানে হাইলিং বীজের চাষ করি, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষরা যে সমস্ত বীজগুলো নিয়ে চাষ করতেন, যে পুরনো দিনের বীজগুলো, দেশি প্রজাতির বীজগুলো সেই বীজগুলোকে আমরা কিন্তু হারিয়ে ফেলেছি এবং আমাদের থেকে চলে গেছে। আমাদের প্রতিনিয়ত নতুন নতুন বীজ কিনতে হয় এবং একটা বীজ কিনলে সেই বীজটা 1 বছর থেকে 2 বছর চাষ করার পরে আবার নতুন করে বীজ কিনতে হয়। আমরা দিনের পর দিন, আমাদের পূর্বপুরুষরা যেমন একটা বীজ দিনের পর দিন, বছরের পর বছর ধরে চাষ করতেন, সেইভাবে কিন্তু আমরা আর চাষ করতে পারি না। আমাদের কোম্পানির ওপরে নির্ভর করতে হয়, বাইরে থেকে বীজ কিনতে হয়। আমি আজকের আপনাদের এমন কিছু বীজের সঙ্গে পরিচয় করাবো যে বীজগুলো আমাদের পূর্বপুরুষরা চাষ করতেন এবং দিনের পর দিন ধরে চাষ করতেন, যে বীজগুলো আমাদের এই এলাকার জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে রোগ সহনশীল, পোকা সহনশীল, রোগ পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায় যে বীজগুলো, সেই রকম কিছু বীজের আপনাদের সঙ্গে পরিচয় ঘটাবো। সেই রকম কিছু বীজের তো এখানে হচ্ছে গোবিন্দভোগ, দেখতে পাচ্ছেন এখানে গোবিন্দভোগ ধানটা রাখা আছে। এ পায়েসের জন্য বিখ্যাত, খুব সুস্বাদু পায়েস তৈরি হয় এবং খাদ্যগুণ অনেক। এখানে দেখতে পাচ্ছেন কনকচুর, এর থেকে খই তৈরি হয় এবং সেই খই দিয়ে নলেন গুড়ের মোয়া তৈরি হয়। জয়নগরের মোয়া বিখ্যাত এই ধান দিয়েই, এখানে জয়নগরের মোয়া তৈরি হয় এবং এর দামও অনেক। ফলন একটু কম হলেও কী হয়েছে, কিন্তু এর দাম অনেক। এর থেকে ভালো খইয়ের ধান আর নেই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কর্পূরকান্তি, দেশি ভ্যারাইটিস, এটাও শুধু একটা খুব সেন্টেড ধান এবং পায়েসের জন্য খুবই বিখ্যাত। আসুন আরও কিছু ধানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এখানে হলো কালো জিরা, এটা হচ্ছে কালো জিরা, এটা খুব সেন্টেড ধান এবং এইরকম কালো প্রজাতির ধান হয় এবং খুব উপকারী ধানটি। এখানে হচ্ছে মোহনমালা, এটাও একটা দেশি প্রজাতির ধান। তো এই মোহনমালা ধান, এর বিশেষত্ব হচ্ছে এর ভাত পান্তা খুব সুন্দর এবং ঘেউস, এখানে তার নিচে দেখছেন ঘেউস, এ মুড়ির জন্য খুব ভালো উৎকৃষ্ট মানের ধান এটা। এবং মরিচ শাল, এটাও আপনারা দেখছেন, এটা খুব উন্নত মানের মুড়ি হয় এই ধানে। এখানে কেরালা সুন্দরী, একটা বিখ্যাত ধান, অনেকেই পরিচিত। এ খুব সুস্বাদু ধান এবং ভাত পান্তা খুব দারুণ হয়। এখানে তুলসী মুকুল, এ হচ্ছে খুব সুস্বাদু এবং পায়েসের জন্য ব্যবহার করা হয় এই ধানটি এবং প্রচণ্ড বাজার মূল্য আছে এই ধানের। এখানে হচ্ছে কুমড়ো গোট, এই কুমড়ো গোট হচ্ছে একটা দেশি প্রজাতির ধান, এটা হচ্ছে মুড়ির জন্য ব্যবহার করা হয়। দুধের স্বর, এটার পরিচয় করানোর নতুন করে অপেক্ষা রাখে নাই। ভাত খুব সুন্দর, ভাত পান্তা এবং এর বাজার মূল্যও আছে অনেক। এবং এখানে পঙ্কজ, এটাও একটা দেশি প্রজাতির ধান, খুব সুন্দর। এবং আর আদার্স যে ধানগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত ধান আমরা যে আমাদের বীজ ভাণ্ডারে সংগ্রহ করেছি, এগুলো হচ্ছে দেশি প্রজাতির ধান। এর মধ্যে 2-1টা অনন্য, এটা হচ্ছে হাইলিং ধান। এই ধানগুলো চাষ করতে গেলে প্রচুর পরিমাণে সার বিষের প্রয়োজন হয়, কিন্তু আদার্স যেগুলো আমি বললাম যে দেশি প্রজাতির বীজ, সেগুলোর জন্য কিন্তু এত সার বিষ এবং এইসব ধানগুলোতে এত পোকার উপদ্রব হয় না এবং নোনা সহনশীল ধান, আমাদের পরিবেশের জন্য উপযুক্ত ধান। এবং যে হাইলিং ধানগুলো যেগুলো আছে, যেগুলোতে সার বিষ প্রচুর মাত্রায় ব্যবহার হয়, এর আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে এর মধ্যে অনেক ধরনের রাসায়নিক পদার্থ এবং ভারী ভারী রাসায়নিক ধাতব পদার্থ মিশে গেছে এই সমস্ত ধানের মধ্যে। তাই আমরা আমাদের সংগ্রহে, মুক্তির সহায়তায় আমরা এই সমস্ত বীজগুলো সংরক্ষণ করতে চলেছি এবং আমাদের সংগ্রহে প্রায় 21 রকম থেকে আরও বেশি প্রজাতির বীজ আমরা সংগ্রহ করে রাখতে পেরেছি আমাদের বীজ ভাণ্ডারে। নমস্কার, আমার নাম শ্যামল প্রধান, আমি মুক্তির সাথী। আমি এখানে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা হচ্ছে দেশীয় প্রজাতির সবজি বীজ। এই দেশীয় প্রজাতির সবজি বীজ সম্পর্কে কিছু আমি বলবো। আমরা 3 রকম বীজ আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হাইলিং, দ্বিতীয় হচ্ছে হাইব্রিড, তৃতীয় হচ্ছে ওপি বা দেশি ভ্যারাইটিস বীজ। এই দেশি ভ্যারাইটিস বীজ আমরা চাষ করব কেন? এই দেশি ভ্যারাইটিস বীজ
হচ্ছে রোগ সহনশীল এবং পোকার আক্রমণের হাত থেকে রেহাই করে। এই দেশি ভ্যারাইটিস বীজ আমাদের কাছ থেকে এখন হারিয়ে যেতে বসেছে। সেহেতু আমরা দেশীয় বীজকে আমরা যাতে সংগ্রহ করে রাখতে পারি বা এই বীজকে আমরা বারে বারে এটাকে চাষ করে এর ফলন পেতে পারি, কিন্তু আমরা হাইব্রিড বা হাইলিং বীজ এটা প্রতি বছর আমাদের কিনতে হবে এবং প্রতি বছর এটাকে চাষ করতে হবে। হাইব্রিড বা হাইলিং বীজকে সংগ্রহ করে রাখা সম্ভব হয় না। আর একটা কথা যেটা হচ্ছে হাইলিং বা হাইব্রিড বীজের প্রচুর পরিমাণে সার এবং কীটনাশক ব্যবহার করতে হয়। দিনে দিনে অতিরিক্ত বিষ এবং সারের প্রভাবের ফলে আমাদের বিভিন্ন রকমের রোগের আক্রমণ হয়। এই দেশি ভ্যারাইটিস বীজ চাষ করার অর্থ হচ্ছে এটাই, আমরা প্রতি বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারি। সেই হেতু আমরা দেশি প্রজাতির বীজ আমরা সংরক্ষণ করব এবং আমাদের বীজ ভাণ্ডারে যে সকল বীজগুলো রেখেছি সে হচ্ছে 25 রকমের বীজ এখানটায় রাখা আছে। সেগুলো আমি একের পর এক আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এই যে বীজটা নিলাম, দেখতে পাচ্ছেন এই বীজটার নাম হচ্ছে ঝিঙে। আমাদের দেশি প্রজাতির ঝিঙে বিভিন্ন রকমের হয়। এটা থুপি ঝিঙে এবং আর একটা সিঙ্গেল যেটা বড় আকৃতির হয়, সেই ঝিঙের বীজটা এটা দেখালাম। এরপরে দেখতে পাচ্ছেন মূলো। এই মূলো বীজ আমরা দেশীয় প্রযুক্তিতে আমরা তৈরি করে এটাকে আমরা সংরক্ষণ করি। আরও একটা বিশেষ বলা ভালো, এই বীজটা সংরক্ষণ করব আমরা 80 থেকে 82 দিন হলে এই বীজটাকে আমরা কালেকশান করতে পারবো। এটা হচ্ছে মূলো। এটা রয়েছে গাজর। এই গাজর বীজটা দেখতে পাচ্ছেন, এই বীজটা কত ছোট এবং সূক্ষ্ম, এবং এই গাজর এর বলে যে 16 চাষে মূলো, তার অর্ধেক তুলো, তার অর্ধেক ধান, তার অর্ধেক পাট, অর্থাৎ প্রচুর পরিমাণে চাষ দিতে হয়। এর ফলে এই গাজরটা তবে তৈরি হয়। এরপরে রয়েছেন সুইট কর্ন। এই সুইট কর্ন বীজটা আমার দেশি প্রজাতি। এই প্রজাতির বীজটা আমরা কি করি, বাগানের বাফার জোন তৈরি করার জন্যে চারিধারে আল হিসাবে দিয়ে দিই। এরপরে দেখতে পাচ্ছেন ধনিয়া। এই ধনিয়া বীজ, এই বীজটা আমাদের রান্নার একটা মশলা হিসাবে ব্যবহৃত হয়। এরপরে রয়েছে সরিষা। এই সরিষা বীজ আমরা চাষ করি। এছাড়া আমরা কোনো ক্রপ লাগালে তার চারধারে আমরা এটাকে বাগান হিসাবে তৈরি করি, যার ফলে পোকা এসে প্রথম হচ্ছে সরিষাতে আগে আক্রমণ হয়, তারপরে সবজি খেতে ঢোকে, তার আগে মোটামুটি ও চলে যায়। এবারে বলছি এই বীজটা দেখতে পাচ্ছেন বাঁধাকপি। এই বাঁধাকপি বীজটা শীতকালীন সবজি, অর্থাৎ এটাকে শীতের সময় খুব সবজিটা চাষ হয় এই বাঁধাকপি। এরপরে রয়েছে কুমড়ো। এই কুমড়ো বীজ মিষ্টি কুমড়ো। এই কুমড়ো বীজটা আমরা সব সময় চাষ করতে পারি এবং সব তরকারিতেই এটা লাগে। এছাড়া রয়েছে লাউ। এই দেশি লাউ বীজটা এও চাষ হয় সব সময়ের জন্য, বিশেষ করে গরমকালে এবং শীতকালে এই দুটো টাইমে চাষ হয়। আর বীজ দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সটা শীতকালীনও চাষ করা যায় এবং বর্ষাকালীন এটা চাষ হয়। সব সময়ের জন্য এই বীজটা হচ্ছে লাগে এবং এই সবজিটা সব সময়ের জন্য আমাদের দরকার। এছাড়া আমার এখানে অনেক রকমের সবজি বীজ রয়েছে। তার মধ্যে রয়েছে এখানটায় লঙ্কা, লঙ্কা রয়েছে, বেগুন, এছাড়া বরবটি এবং পালং শাক, পুঁই শাক, এই সকল সবজির বীজগুলো আমার রয়েছে এখানে এবং সব সময়ের জন্যে আমাদের লাগে এই সকল সবজি বীজগুলো, সেই জন্য এখানটা সংরক্ষিত করা আছে।